আজকের বাছাই করা তাজা সংবাদ। শুরুতে শিরোনাম। তারা রয়েছে রথে, আমরা রয়েছি পথে, বিজেপিকে তোপ অভিষেকের। নথির পাহাড়ে যোগ্য ভোটার খুঁজতে নাজেহাল বিচারকরা, ভরসা মাইক্রো অবজারভার ইয়ারোর নোট। বাংলায় ভোট প্রস্তুতি নিয়ে আজ রাজ্য কেন্দ্রের অফিসারদের সঙ্গে জরুরি বৈঠক কমিশনের। দক্ষিণবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের। ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে সতর্ক দিল্লি, কেন্দ্রীয় মন্ত্রিসভা জরুরি বৈঠকে মোদি। বিধানসভা নির্বাচনে বিজেপির আসন 50-এর নিচে যাবে, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক। আহত ইরানের মরণ কামড় রক্তাক্ত হরমুজ, বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম। দুবাই আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় ফুঁসছে আমির শাহী, কড়া হুঁশিয়ারি ইরানকে। ভোট কাটাকাটির নয়া অঙ্ক জঙ্গলমহলে, প্রার্থী হতে বিজেপিতে যোগ কর্মী সমাজের প্রধান উপদেষ্টার। মেরা জবান মেরা শাসন, ভোটের মুখে নয়া স্লোগান অনুব্রত মণ্ডলের। মার্জিন ছিল 400, নাম বাদ পড়ল 19,000। লাভ তৃণমূলের না বিজেপির? এই কেন্দ্রগুলোর অঙ্ক কি বলছে? পাকিস্তানের ডানা ছাঁটল তালিবানরা, হামলার মুখে নূর খান ঘাঁটি। বাংলায় বাদ 61 লাখের বেশি নাম, বাকি রাজ্যগুলিতে কত নাম বাদ গেল জানেন? বিজেপি ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত, রাজ্যে পরিবর্তনে জনতার মন বুঝে গিয়েছেন শুভেন্দু। ক্ষমতায় ফেরার সব চান্স শেষ, গাড্ডায় পড়ে কি শেষমেশ ধর্নায় বসার সিদ্ধান্ত মমতার? ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, এটা তো বাংলার লজ্জা, মন্তব্য শ্রমিকের। ফাইনাল লিস্টে নেই নাম, কামারহাটিতে বিএলওর মৃত্যুতে চাঞ্চল্য। দেওয়াল লিখন ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, মাথায় হাত পুলিশের। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল 58 লক্ষ নাম। তারপর আনম্যাপড লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম টোটকার সামনে এনে নির্বাচন কমিশন, যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও 5,46,053 জনের নাম। অর্থাৎ 2025 সালে তালিকা নিরিখে বাদের খাতায় মোট 63 লক্ষেরও বেশি ভোটার, এমনকি 60 লক্ষ ভোটার এখনও বিচারাধীন। এই আবহে এবার বিজেপির রথযাত্রা নিয়ে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। সেখানে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি, একই সঙ্গে বিজেপিকে তুলোধনা করেছেন অভিষেক। ওই ভিডিওতে অভিষেক বলেছেন, বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাই মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে লড়াই করতে হয়েছে। রাস্তায় নেমে মানুষের স্বার্থে লড়াই করছেন, আমরাও মানুষের পাশে আছি। আগামী 6 মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে এই ধর্না করবেন তিনি। অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকায় বহু ভোটারের নাম নেই বলে অভিযোগ, এমনকি বৈধ ভোটার বলেই দাবি করা হয়েছে মানুষজনের পক্ষ থেকে। আবার অনেকের নামের পাশেও লেখা আছে আন্ডার এডুকেশন। এই আবহে গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল বিজেপি। খসড়া তালিকা, চূড়ান্ত তালিকা আর বিচারাধীন তালিকা মেলালে প্রায় ওই সংখ্যক ভোটারদেরই নাম বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতি নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই বলে অভিযোগ করেন অভিষেক। আজ সোমবার তাই ভিডিও পোস্ট করে তৃণমূল সাংসদ লেখেন, তারা রয়েছে রথে, আমরা রয়েছি পথে। তাছাড়া বাংলার মানুষ এখন আতঙ্কে রয়েছেন। চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার জেরে এই নিয়ে তৃণমূল রাস্তায় নেমে লড়াই করছে। সেখানে বিজেপি পরিবর্তন সভার নাম করে রথযাত্রা শুরু করেছে। একদিকে বাংলার মানুষজনকে এসআইআরের নামে বিস্তর হেনস্থা এবং হয়রানি করা হয়েছে, তার উপর যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলো তখন নাম নেই বিস্তর মানুষজনের। এই নিয়ে পথে আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। মানুষের দুয়ারে গিয়ে আবার ফর্ম পূরণ করিয়ে নাম তোলার ব্যবস্থা করতে চলেছে ঘাসফুল শিবিরের নেতারা। সেখানে বিজেপিকে দেখা যাচ্ছে রথের উপর চেপে বাংলার মাটিতে ঘুরে বেড়াতে। এটা নিয়েই পদ্ম শিবিরকে তুলোধনা করেছেন অভিষেক। প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব, সেখান থেকেই নাম বাদ গিয়েছে প্রায় 63 লক্ষ ভোটারের। এই তালিকাতে যেমন রয়েছেন সাধারণ মানুষজন থেকে বিধায়ক, কাউন্সিলর, বিশ্বকাপ জয়ীর নাম, তেমন নাম রয়েছে নথি যাচাইয়ের দায়িত্ব পাওয়া বিচারকদেরও। তালিকা প্রকাশের পরই দেখা গিয়েছে 16 জন বিচারকের নাম রয়েছে অ্যাডজুডিকেশনের তালিকায়।
এই জটিলতার মধ্যে তাদের নথির পাহাড় থেকে যোগ্য ভোটার খুঁজে বের করতে হচ্ছে। বিপুল পরিমাণ নথি থেকে তথ্য যাচাই করে বৈধ ভোটার খুঁজে বের করা খড়ের গাদায় সূচ খুঁজে বের করার মতো বিস্তর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিচারকদের। তাই অধিকাংশ বিচারকই নির্ভর করছেন মাইক্রো অবজারভার ইআরও এবং এইআরওদের তৈরি নোটের ওপর। এর ফলে যাচাই হওয়ার পর তালিকা কোন দিকে যাবে সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটারদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে একজন বিচারককে দিনে 50টি আবেদন নিষ্পত্তি করতে হচ্ছে। বেশিরভাগ বিধানসভা এলাকায় নথি যাচাই করে নিষ্পত্তির দায়িত্ব পেয়েছেন একজন করে বিচারক। বহু জায়গায় বিচারাধীন ভোটারের সংখ্যা অনেকটাই বেশি, সেখানে দুজন করে দেওয়া হয়েছে। পাহাড় প্রমাণ আবেদন দেখে অসহায় অবস্থা বিচারকের। বিচারকদের জন্য একটি করে লগইন আইডি দেওয়া হয়েছে, সেখানে এইআরও ইআরওদের আপলোড করা বহু নথি দেখা যাচ্ছে না। সঠিক তথ্য দেখার জন্য হার্ড কপি নিয়েও বসতে হচ্ছে তাদের। এর ফলে সময় লাগছে বিস্তর। তাই মাইক্রোওয়ে অবজারভার বা ইআরওদের নোটকেই ভরসা করছেন তারা। নথির পাহাড় থেকে এত কম সময়ে তারা সঠিক নথি বের করে বৈধ ভোটার খুঁজে বের করতে গিয়ে নাজেহাল অবস্থা বিচারকদের। তার উপর যাদের নিজেদের নামই এসেছে বিচারাধীনের তালিকায়, তাদের তো মরার উপর খাড়ার ঘা অবস্থা। নিজের সমস্যার সঙ্গে মেটাতে হচ্ছে অন্যদের সমস্যাও। দক্ষিণবঙ্গ কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কমিশন সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনী। স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ করেছে কমিশন। এদিন কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ কর্তাদের সাথে এই সম্পর্কেই বৈঠক করে কমিশন। আসন্ন নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। এরপর আগামী 10 তারিখে আসার কথা থাকলেও জানা যাচ্ছে 8 তারিখেই আসতে চলেছে পরবর্তী কেন্দ্রীয় বাহিনী। কমিশন সকল স্পর্শকাতর এলাকাকে চিহ্নিতকরণ করে রিপোর্ট তলব করেছে। এসআইআর পরবর্তী আবহে যাতে কোথাও সমস্যা তৈরি না হয় সেদিকেও নজর করতে বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরে রাজ্যে আরও বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। কমিশন যে কোনো ঘটনাকেই ছোটভাবে দেখতে চাইছে না, সকল বিষয়কেই কড়াভাবে দমন করবে বলে খবর সূত্রের। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে তাহেরপুর, সুতি এবং শামসেরগঞ্জে। উত্তরবঙ্গের নানা জেলাতেও কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। একাধিক স্পর্শকাতর এলাকায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে। শনিবার ভোটার খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর বিপুল পরিমাণ বৈধ ভোটারের নাম বাদ পড়ায় বঙ্গজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে মানুষের মনে। সেই ক্ষোভ রাজপথে আছড়ে পড়লে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। তাই এই আবহে কেন্দ্রীয় বাহিনীকে স্পর্শকাতর এলাকাগুলিকে পাঠিয়ে আইন শৃঙ্খলা যাতে সুষ্ঠু থাকে তা পরিকল্পনা গ্রহণ করছে কমিশন। রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনার পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে কড়া হাতে রুখতে স্পর্শকাতর এলাকাগুলিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। ইরান আমেরিকার যুদ্ধে বিশেষ সতর্ক দিল্লি। রবিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত সেখানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর বিষয় পরিকল্পনা চূড়ান্ত করতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরান এবং ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলভাগ হরমুজ প্রণালী নিরাপত্তা নিয়েও চিন্তিত কেন্দ্র। দুদিনের সফরে গুজরাট, পুদুচেরি, তামিলনাড়ু ও রাজস্থান গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাতে দেশে ফিরছেন তিনি। রাতে দিল্লিতে ফিরেই মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকে যোগ দেবেন তিনি। এদিন রাতের ওই বৈঠকে সেখানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে পরিকল্পনা চূড়ান্ত হবে। বিশ্বের মোট রপ্তানিযোগ্য 1/5 তেল ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলভাগ হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি করা হয়। আর যুদ্ধ শুরু হওয়ার পরেই এই প্রণালী দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে তেহরান। ভারতের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে 80% তেল অন্যান্য দেশ থেকে আমদানি করতে হয়। পশ্চিম এশিয়ার দেশগুলো থেকেও তেল কেনে ভারত। এই পরিস্থিতিতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে বিকল্প উপায় কি হতে পারে তা নিয়ে রবিবারের রাতে বিস্তারিত আলোচনা হবে মন্ত্রিসভার বৈঠকে। রবিবার রাতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরান আমেরিকা সংঘাতের আবহাওয়াতে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে সূত্রের খবর। রাতের এই বৈঠক তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এই বৈঠকের পর ভারতের পরবর্তী অবস্থান কি তা পরিষ্কার হবে দেশবাসীর কাছে। সামনে বিধানসভা নির্বাচন, নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিধানসভা নির্বাচনে বিজেপির আসন 50-এর নিচে যাবে। ভোটে হেরে গিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। তিনি আরও বলেছেন, এসআইআর ও এফআইআর কোনো কিছু করে লাভ হবে না। মানুষই বিচার করবে, মানুষই জবাব দেবে। হিম্মত থাকলে মানুষের ময়দানে নেমে লড়াই করুন। আমি কথা দিচ্ছি, ভোকাট্টা হয়ে যাবে। আসন্ন বিধানসভা নির্বাচনে 21-এ থেকেও খারাপ পরিণতি হবে। 21 সালে হেরেছে, পুরসভা নির্বাচনে হেরেছে, পঞ্চায়েত নির্বাচনে হারিয়েছি, যতগুলো উপনির্বাচন হয়েছে সেখানে হেরেছে, লোকসভা নির্বাচনেও হারিয়েছি। এবার 21-এর থেকেও খারাপ ফল হবে 26-এর নির্বাচনে। চূড়ান্ত ভোটার তালিকা যা প্রকাশ হয়েছে এটা সুপ্রিম কোর্টে জমা পড়বে। গতকাল তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে কাঠগড়ায় তুলে অভিষেকের হুঁশিয়ারি, যখন নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন উনি বলেছিলেন খসড়া তালিকায় নাম উঠে গেলে তা বাতিল হবে না। সেই তথ্য সঙ্গে আছে। চূড়ান্ত ভোটার তালিকায় যে গড়মিল করা হয়েছে তার সমস্ত তথ্য হাতে এসেছে। এই তালিকা সুপ্রিম কোর্টে জমা করা হবে। হিম্মত থাকলে মামলা করুন, তাহলে আমিও লড়াই করার সুযোগ পেয়ে যাব। মনে রাখবেন, বাংলার মানুষ মাথা নত করে না। বিজেপির অঙ্গুলি হেলনে মানুষকে হেনস্থা করে যে তালিকা প্রকাশ হলো, তাতে কথা দিচ্ছি এবার 50-এর নিচে থাকবে বিজেপির আসন সংখ্যা। বিধানসভা ভোটের প্রাক্কালে লড়াই জমজমাট জঙ্গলমহলে। কুর্মী সমাজে রাজনৈতিক দ্বন্দ্ব প্রকট। জঙ্গলমহলের কুর্মী আন্দোলনকারী 3 নেতা শাসক দল তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে নামছেন বলে জল্পনা তুঙ্গে। তারা বিজেপি ও আইএসএফের প্রার্থী হবেন বলে খবর। আর এখানে ভোট কাটাকাটির অঙ্ক ভিন্ন হতে চলেছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় রবিবার কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের প্রধান উপদেষ্টা তথা শিক্ষক রাজেশ মাহাতো বিজেপিতে যোগদান করেছেন। তাতেই তাদের প্রার্থী হওয়া জল্পনা আরও বেড়েছে। এদিকে আদিবাসী কুর্মী সমাজের ঘোষিত কর্মসূচিতে সাড়া দিয়ে কুর্মী আন্দোলনকারীরা জঙ্গলমহলে একেবারে বিজেপির কায়দাতেই জয়গরাম রথ বার করেছেন। ওই রথ থেকে ঝুমুর গানের মধ্য দিয়ে নো ভোট টু টিএমসি প্রচার চালাতে সমাজ মাধ্যমে একটি ঝুমুর গানের ট্রেলার প্রকাশ করা হয়েছে, যা ছড়িয়ে পড়েছে হোয়াটসঅ্যাপেও। 10 বা 21শে মার্চ থেকে জয়গরাম রথের মাধ্যমে এই ঝুমুর গানের প্রচার চলবে। এই ঝুমুর গানের ট্রেলারে রয়েছে, ছোটনাগপুর কুর্মী দেশে আমরা ফুল ফোটালি মোড়া ঘাসে, ঘাসের বার দেখে দাদা মাথা ঘোরায় যাচ্ছে, এবার ঘাসফুল উজড়াবো দাদা হামদের কুর্মী দেশে। ওই ট্রেলারে এক ঝলক মূল বান্তাকে মিছিলে হাঁটতেও দেখা যাচ্ছে। ধর্মেন্দ্র প্রধান ও শুভেন্দু অধিকারীর সঙ্গে কুর্মী আন্দোলনকারী নেতা রাজেশ মাহাতো। ফাইল চিত্র জঙ্গলমহলের বিভিন্ন কুর্মী সংগঠন সূত্রে জানা গিয়েছে। সম্ভবত ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে ওই শিক্ষক রাজেশ মাহাতো বিজেপির প্রার্থী হবেন। তিনি আগে আদিবাসী কুর্মী সমাজে ছিলেন, সেখান থেকে বার হয়ে কুর্মী সমাজ পশ্চিমবঙ্গ গঠন করেন। এই গোপীবল্লভপুর বিধানসভায় প্রায় 35% কুর্মী জনজাতির বসবাস। সেই ভোট টানতেই বিজেপি দলে টেনে ওই কুর্মী আন্দোলনকারী নেতাকে প্রার্থী করতে চাইছে। একইভাবে পুরুলিয়া জয়পুর থেকেও এক কুর্মী আন্দোলনকারীকে বঙ্গ বিজেপি প্রার্থী করার চেষ্টা করছে বলে খবর। এই আসনেও প্রায় 33% কুর্মী জনজাতির মানুষ রয়েছেন। অন্যদিকে জঙ্গলমহলের আরেক কুর্মী আন্দোলনকারী নেতা পুরুলিয়া বিধানসভা আসনে আইএসএফ থেকে প্রার্থী হতে পারেন, এমনটাই খবর। এই বিধানসভাতেও একক বৃহত্তম গোষ্ঠী হিসাবে কুর্মী জনজাতির মানুষজন রয়েছেন। জনবিন্যাস অনুযায়ী 22.7% কুর্মী মানুষের বসবাস। আদিবাসী কুর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতোর কথাই, কোন কুর্মী আন্দোলনকারী কোন রাজনৈতিক দল থেকে জঙ্গলমহলের আসনগুলিতে ভোটে লড়বেন তা আমার জানা নেই। কুর্মী আন্দোলনকারীদের রাজনৈতিক দলে যোগ দেওয়া মানে কুর্মী আন্দোলনের ক্ষতি। তবে নো ভোট টু টিএমসির ঝুমুর গানের ট্রেলার ও জয়গরাম রথ নিয়ে আদিবাসী কুর্মী সমাজ কিছু জানে না বলেই দাবি তাঁর। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার কাশীপুর বিধানসভা আসনে গেরুয়া শিবির তাদের দলের তরফে কুর্মী জনজাতির কোনো নেতাকে প্রার্থী করবেন। বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতো বলেন, কে কোন আসনে প্রার্থী হবেন সেটি দলের উচ্চ নেতৃত্বের বিষয়। 2026 বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের নতুন রাজনৈতিক স্লোগান মেরা জবান মেরা শাসন। অনুব্রত মণ্ডলকে এবার নজরবন্দি করলে কি করবেন? সাংবাদিকদের সেই প্রশ্নে তার ইঙ্গিত দিয়ে দিলেন অনুব্রত। নির্বাচন কমিশন যদি নজরবন্দি করে তার প্রশ্নে তিনি বলেন, সুস্থভাবে ভোট করব, সুন্দরভাবে সাজিয়ে রাখব, যেমন সাজিয়ে রাখে সুন্দরভাবে ফুল সেইভাবে সাজিয়ে রাখব। মেরা জবান মেরা শাসন হ্যাঁ।
রবিবার নলহাটি বিধানসভার অন্তর্গত নলহাটি হরিপ্রসাদ মাঠে তৃণমূলের সভায় এই কথা বলেন অনুব্রত। এর পাশাপাশি নলহাটি বিধানসভা থেকে লিডের লক্ষ্যমাত্রা স্থির করে দেন অনুব্রত। তিনি বলেন ৪৫,০০০ ভোটে এই বিধানসভা থেকে জিতবে তৃণমূল। তিনি বলেন তার ভবিষ্যৎবাণী কখনো বিফল হয় না। এবারও রাজ্যে ২৩০ থেকে ২৩৫ আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন বলে দাবি করেন। এসআইআর প্রসঙ্গে অনুব্রত বলেন ওই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছে। ওরা ২ কোটি মুসলমানদের নাম বাদ দেবে বলে টার্গেট করেছিল, কিন্তু সেটা পারেনি। গোটা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে জিন্দাবাদ জানাচ্ছে। বিজেপির পরিবর্তন যাত্রা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। রাজ্যের মুসলমানদের পক্ষে সওয়াল করে অনুব্রত মণ্ডলের প্রশ্ন, ওরা কি অপরাধ করেছে, কেন ওদের তাড়াতে হবে এখান থেকে? যে মুসলমানরা এই রাজ্যে বসবাস করেন তাদের পূর্বপুরুষরাও এখানে জন্মেছেন। যে মহিলারা তার কথা শুনতে এসেছেন তাদের কারোর বাবার ভিটে এখানে, কারোর বা শ্বশুরের ভিটে রয়েছে। বিজেপি রোহিঙ্গা বলে খুব চিৎকার করেছিল, একটাও রোহিঙ্গা খুঁজে বের করতে পেরেছে কি? প্রশ্ন অনুব্রত মণ্ডলের। এসআইআর শুনানির শেষে তার পাড়া এবং মহল্লাতে যেসব ওয়ার্ডের নাম বাদ গেছে তাদের মধ্যে কেউ মৃত অথবা কেউ অন্যত্র স্থানান্তরিত হয়েছে। এগুলো কোনোটাই নাম বাদ নয়। আর এরপরেও যাদের নাম বাদ গেছে তাদের বিষয়টি বিচারকরা দেখছেন বলে অনুব্রত মণ্ডল এদিন দাবি করেন। তার দাবি, কারোর নাম বাদ যাবে না। নাম বাদ দেওয়া সোজা বিষয় নয়, আইনটা আগে জানতে হবে। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে একদিকে যেমন সাধারণ মানুষের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়, সেই সঙ্গে রাজনৈতিক দলগুলিরও অঙ্ক কষা শুরু হয়ে যায়। কোথাও কত ভোটার ব্যবধান ছিল তার প্রেক্ষিতে লাভ ক্ষতির হিসেব কষতে শুরু করে দিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এবার চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর সেই হিসেব আরও স্পষ্ট হচ্ছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে যেখানে যত ভোটের মার্জিন ছিল তার সঙ্গে এসআইআরে বাদ যাওয়ার নামের একটা অনুপাত তৈরি করে বিশ্লেষকরা বোঝার চেষ্টা করছেন এসআইআরে কে লাভবান হলো। বিশেষ করে যে কেন্দ্রগুলিতে জয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে ব্যবধান খুব কম ছিল সেখানে অঙ্কটা সহজেই বোঝা যাবে। ধরা যাক পুরুলিয়ার বলরামপুর, সেখানে মাত্র ৪২৩টি ভোটে বেশি জয় হয়েছিল বিজেপি। সেখানে এসআইআরে বাদ পড়েছে ১৯,৫৩০ জনের নাম। প্রশ্ন হলো, এত সংখ্যক বেশি ভোটার বাদ পড়লে ওই কেন্দ্রে কার লাভ হবে? রাজনৈতিক বিশ্লেষকরা অঙ্ক কষে বলছেন, যারা সরকারে থাকেন তারা যে কোনো রাজ্যে বেশি সুবিধা পান। এক্ষেত্রে কোনো একটি কেন্দ্রে যে দল জয়ী তারাই সুবিধা পান, আবার ভোটারের সংখ্যা বাদ গেলে নেতিবাচক প্রভাবও পড়বে তাদের উপরেই। অঙ্কের হিসেবে দেখতে গেলে যে জিতেছে তারই সবথেকে বেশি ক্ষতি হবে। অর্থাৎ যে সব কেন্দ্রে তৃণমূল জয়ী হয়েছিল সেখানে তৃণমূলের ক্ষতি হবে। কান ঘেঁষে জিতে যাওয়া কেন্দ্রগুলির তালিকা এক নজরে বলরামপুর ৪২৩ ভোটের ব্যবধানে জেতে বিজেপি। এসআইআরে বাদ পড়েছে ১৯,৫৩০ জনের নাম। দাঁতন ৬২৩ ভোটের ব্যবধানে জেতে তৃণমূল। এসআইআরে বাদ পড়েছে ৯,৯৮৩ জনের নাম। কুলটি ৬,০৮৯ ভোটের ব্যবধানে জেতে বিজেপি। এসআইআরে বাদ পড়েছে ১৬,৭২৩ জনের নাম। তমলুক ৭৯৩ ভোটের ব্যবধানে জেতে তৃণমূল। এসআইআরে বাদ পড়েছে ৮,২০৯ জনের নাম। জলপাইগুড়ি ৯৪১ ভোটের ব্যবধানে জেতে তৃণমূল। এসআইআরে বাদ পড়েছে ১৮,৩৮৬ জনের নাম। ঘাটাল ৯৬৬ ভোটের ব্যবধানে জেতে বিজেপি। এসআইআরে বাদ পড়েছে ১২,২৬৪ জনের নাম। এই রাজ্যে ২৬-এর নির্বাচনের আগে পালাবদলের হাওয়া উঠছে। বিজেপি কোনো রকম খামতি রাখতে চাইছে না, সবভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে রাজ্যে এবার ক্ষমতায় আসার জন্য। তবে অনেকের মধ্যে সংশয় রয়েছে যে এবারও বিজেপির এই তৎপরতা দেখা গেলেও দিনের শেষে গণনা কেন্দ্রে আবার খেলে দেবে না তো এই রাজ্যের শাসক দল। এসআইআরের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। স্বাভাবিকভাবেই এবার ভোট ঘোষণা হতে যে খুব একটা বিলম্ব নেই তা সকলেই বুঝতে পারছেন। তৃণমূলের মধ্যে ক্রমশ অস্থিরতা বাড়ছে। একের পর এক অবৈধ ভোটারের নাম বাদ যাওয়ার কারণে এবার রাজ্যের শাসক দল প্রবল দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আর জনতার মনের কথা ধরে নিয়ে রাজ্যে যে এবার পরিবর্তন হচ্ছে সেই ব্যাপারে রীতিমতো কনফিডেন্ট বিজেপি নেতারা। তবে রাজ্য বিজেপির যিনি অন্যতম প্রধান মুখ সেই শুভেন্দু অধিকারী এবার একেবারে নিশ্চিত রাজ্যে পালাবদলের ব্যাপারে। সন্ত্রাস হলে বুঝে নেবে বিজেপি, কিন্তু মানুষের মতামত যে তাদের পক্ষে যাবে তা উপলব্ধি করে এবার যে কোনো দিন ভোট ঘোষণা হলে বিজেপির যে কোনো অসুবিধে নেই তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। ২৬-এর নির্বাচনের প্রাথমিক পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এসআইআরের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। বিজেপির দাবি, এসআইআরের পর যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে তার মধ্য দিয়ে যত অবৈধ ভোটারের নাম বাদ গিয়েছে তাতে তৃণমূল সঙ্গে তাদের আর ভোটের কোনো ফারাক নেই।
আর এই পরিস্থিতিতে রাজ্যের মানুষ যখন তৃণমূলের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য তৈরি, তখন বিজেপিও কিন্তু মানুষের সেই মন খুব ভালো মতোই উপলব্ধি করেছে। তাই কাকদ্বীপ থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত যিনি প্রতিনিয়ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই আন্দোলনে প্রধান মুখ হয়ে দাঁড়িয়েছেন, সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুভূতি কিন্তু একেবারেই অন্যরকম। আজ তিনি পরিবর্তন যাত্রার কর্মসূচি থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুঝিয়ে দিলেন যে রাজ্যে যে কোনো সময় ভোট হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে ভোট তো যে কোনো সময় ঘোষণা হতে পারে, তবে বিজেপি কতটা প্রস্তুত? আর এই প্রশ্নের উত্তর নিজে থেকেই দিয়ে গেলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এদিন গড়বেতায় পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হয়, আর এই কর্মসূচিতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আপনাদের বুঝতে হবে ভোট যে কোনো সময় ঘোষণা হবে। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গিয়েছে, তাই নির্বাচনী নির্ঘণ্ট সব দিক বিবেচনা করে বিভিন্ন আঞ্চলিক উৎসবের কথা মাথায় রেখে তারা প্রকাশ করুক। বিজেপি একদম প্রস্তুত নির্বাচনের জন্য। আমাদের গৃহ সম্পর্ক অভিযান পার্টির সংগঠনকে মজবুত করার কাজ আমরা করছি। আজ থেকে আমরা জনগণের সামনে যাচ্ছি আমাদের পরিবর্তন যাত্রা নিয়ে। অবশেষে সব চেষ্টা কি ব্যর্থ হয়ে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তার মুখ্যমন্ত্রী হওয়ার আর কোনো চান্স নেই, তাই বিকল্প কোনো উপায় না বুঝে এবার সরাসরি অবস্থানে বসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। আসলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখনই বোঝেন যে প্রবল চাপ আসছে, তখনই পরিস্থিতিকে নিজের আয়ত্তে আনতে অবস্থান আন্দোলনই তার একমাত্র সম্বল হয়ে দাঁড়ায়। এমনিতেই এসআইআরের রেজাল্ট আউট হওয়ার পর প্রায় 64 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, প্রায় 60 লক্ষ মানুষের নাম বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে সেই তালিকাতেও প্রচুর মানুষের নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে জানিয়েছিলেন যে এই এসআইআর প্রক্রিয়ায় রাজ্য জুড়ে 1,20,00,000 মানুষের নাম বাদ যেতে পারে। আর এই পরিস্থিতিতে ভবিষ্যতে আরও বড় কোনো চাপ আসতে পারে বুঝে গিয়ে এবার শেষ পর্যন্ত ধর্নায় বসার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সবথেকে বড় খবর যে এবার এসআইআরের বিরুদ্ধে মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 6 মার্চ শুক্রবার দুপুর 2টো থেকে সেখানে ধর্না অবস্থানে বসবেন তিনি। আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে সে ঘোষণা করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই খবর সামনে আসার পরে বিভিন্ন মহলে শুরু হয়ে গিয়েছে চর্চা এবং রাজনৈতিক তরজা। বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমতায় ফেরার আর কোনো বিকল্প উপায় নেই। তিনি বুঝতে পেরেছেন যে অবৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে, তাতে তিনি আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না। এমনকি তিনি নিজের বিধানসভা কেন্দ্রেও এবার হারতে পারেন। রাজ্যের মানুষ তৃণমূলের ওপর তীত বিরক্ত হয়ে গিয়েছে। তাই এই পরিস্থিতিতে ক্ষমতা হারানোর আশঙ্কা এতটাই গ্রাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে সুপ্রিম কোর্টে গিয়েও তিনি এসআইআরে যখন আটকাতে পারলেন না এবং প্রচুর নাম যখন বাদ যাচ্ছে এবং ভবিষ্যতেও আরও অনেক নাম বাদ যাওয়ার আশঙ্কা চলছে, ঠিক তখনই আবার খবরের শিরোনামে থাকতে এবং হট্টগোল করে পরিস্থিতিকে নিজের আয়ত্তে আনতে নিজের শেষ চেষ্টা শুরু করে দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে এই ধরনের নাটক করেও দিনের শেষে চিরে ভিজবে না। 26-এর নির্বাচনে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী শব্দ বসবে, আর এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে দাবি করছেন পদ্ম শিবিরের নেতারা। একসময় বিহার উত্তরপ্রদেশে ভোট হলেই সন্ত্রাস হতো, তবে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আজ সেখানে ভোট উৎসবের সঙ্গে পালন হয়। কিন্তু যে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত, সেই পশ্চিমবঙ্গে এখন ভোট মানেই রক্ত, ভোট মানেই হিংসার ঘটনা ঘটে। তাই পরিস্থিতি এমন হয়েছে যে বিহার উত্তরপ্রদেশ শান্ত হয়ে গেলেও এখন পশ্চিমবঙ্গের জন্য আলাদা পদক্ষেপ নিতে হচ্ছে কমিশনকে। যেখানে নির্বাচন হলেই যে বাংলায় সন্ত্রাস হয় তা উপলব্ধি করেছে নির্বাচন কমিশন। আর এই কারণেই ভোটের ঘোষণা হওয়ার আগেই রাজ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন মহলে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে। অনেকেই এই বিষয়টিকে স্বাগত জানাচ্ছেন, অনেকে বলছেন কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণা হওয়ার আগে রাজ্যে আসার মধ্য দিয়ে একটা স্পষ্ট হয়ে গেল যে এবার কমিশন বাংলাকে আলাদা চোখে দেখতে শুরু করেছে। বাংলার জন্য করা ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা ভোটের আগে থেকেই তৈরি করে দিয়েছে। তবে পশ্চিমবঙ্গে ভোট মানে যে সন্ত্রাস এবং তার জন্যই যে ভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে, সেই কথা উল্লেখ করে এটা বাংলার জন্য অত্যন্ত লজ্জার বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 26-এর বিধানসভা নির্বাচনে অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এবারে নির্বাচনে ব্যাপক অশান্তি এবং বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এটাও সকলে আশঙ্কা করছেন। আর সেখানে বাংলায় সামান্য সমবায় ভোটেও হিংসা হয়, সেখানে এত বড় নির্বাচনে এবার যে সন্ত্রাস হতে পারে সেই সম্ভাবনা কেউ উড়িয়ে দিচ্ছেন না।
তাই ভোট ঘোষণা হওয়ার আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। আর এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বর্তমান সরকার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোচ্চার হলেন রাজ্য বিজেপির সভাপতি। এদিন এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর সেখানেই তিনি বলেন, এটা তো বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। পশ্চিমবঙ্গ বা বাঙালিরা একদিন সারা ভারতবর্ষকে পথ দেখাতো, তারা আজ এখানে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা, সাংবিধানিক পরিকাঠামো এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এখানে নির্বাচন করতে গেলে আগে থেকে কেন্দ্রীয় বাহিনী লাগছে। বিহার, উত্তরপ্রদেশ তাদের ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, আমরা বেরিয়ে আসতে পারিনি। এর থেকে লজ্জাজনক পরিস্থিতি আর কিছু হতে পারে না।